where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা। আমি কৃষাণু রায়, দহিলা স্কুলের পদার্থবিদ্যা বিজ্ঞানের শিক্ষক। আজ তোমাদের এই ক্লাসের তাপের শেষের পর্যায়টুকু বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা আগের দিন পড়াটা বুঝতে পেরেছো, আজকেও তোমাদের অনেকটাই সাহায্য করতে পারবো। আগের দিন আমরা তাপ অধ্যায়ের যেখানে শেষ করেছিলাম সেটি ছিল লীন তাপ। লীন তাপ বলতে আমরা বলেছিলাম যে উষ্ণতা স্থির রেখে কোনো বস্তুর যদি মাত্র অবস্থার পরিবর্তন ঘটানো যায়, তাহলে সেই অবস্থার পরিবর্তনের জন্য বস্তুটির মধ্যে একটা আলাদা ধরনের তাপের দরকার পড়ে, যেটা আমরা সহজে খালি চোখে বা সাধারণ পদ্ধতিতে পরিমাপ করতে পারি না। তাকেই বলেছিলাম লীন তাপ। তা লীন তাপের সংজ্ঞাটা একটু দেখে নিই, লীন তাপ কাকে বলে। তো লীন তাপ বলতে বোঝায় নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে প্রয়োজনীয় তাপকে লীন তাপ বলে। এখানে দেওয়া আছে যে নির্দিষ্ট উষ্ণতায়, মানে উষ্ণতার পরিবর্তন ঘটবে না। একক ভরের কোনো পদার্থের, মানে কোনো পদার্থের লীন তাপ পরিমাপ করব তার একক ভর হিসাবে। অর্থাৎ পদার্থটার যদি 5 গ্রাম ওয়েট থাকে, তার লীন তাপ হবে 5 গ্রামের জন্য 5 গুণ। যদি 10 গ্রাম থাকে তাহলে 10 গ্রামের জন্য হবে 10 গুণ। 1 গ্রামের হিসাবে আমরা লীন তাপ পরিমাপ করে থাকি। একক ভরের কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন করব। অর্থাৎ 3 ধরনের অবস্থা আমরা আগের দিনই বলেছি, কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয় এই অবস্থার পরিবর্তন করব শুধুমাত্র এই জন্য যে তাপ প্রয়োজনীয়, তাকে লীন তাপ বলা হয়। তাহলে লীন তাপ মানে বুঝি একক ভরের কোনো বস্তুর শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ। একে যদি আমরা সমীকরণ দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এখানে খুব সহজে সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি। কারণ লীন তাপ হচ্ছে এক ধরনের তাপ। তাপ আমরা তাকে কিউ চিহ্ন দ্বারা প্রকাশ করেছিলাম, তাহলে লীন তাপকেও কিউ চিহ্ন দ্বারা প্রকাশ করব। কিউ সমান সমান আমরা এখানে বলেছি একক ভরের কোনো পদার্থের, তাহলে ভর কথাটা অবশ্যই উল্লেখ থাকবে এবং তার সাথে অবশ্যই লীন তাপ থাকবে। তাহলে কিউ সমান সমান যেটা আমাদের আসে সেটা হচ্ছে এম ইন্টু এল, যেখানে কিউ হচ্ছে প্রয়োজনীয় তাপ, এম হচ্ছে ভর, আর এল হচ্ছে যেটা আমরা পরিমাপ করতে চাই সেটা হচ্ছে লীন তাপ একক ভরের জন্য। যদি একক ভর শুধুমাত্র দেওয়া থাকে সেই তাপকেই আমরা লীন তাপ বলে দিব। কিন্তু যদি তার কোনো বস্তুর ভর এককের থেকে বেশি বা কম থাকে, তাহলে তত গুণ করে আমরা তার লীন তাপ বার করতে, প্রয়োজনীয় তাপটা বার করতে পারবো। তাহলে কিউ সমান সমান এম এল, বা এখান থেকে আমরা এটাকে আরেকটা রূপেও প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে এল সমান সমান
কিউ বাই এম, যেটা আমাদের সংজ্ঞায় দেওয়া আছে। প্রতি একক ভরের জন্য প্রয়োজনীয় তাপ, প্রতি একক ভরের জন্য প্রয়োজনীয় তাপকে আমরা বলি লিন তাপ। এবার আমরা সিজিএস এবং এসআই পদ্ধতিতে তাপের একক জানি। সিজিএস এবং এসআই পদ্ধতিতে তাপের একক যথাক্রমে ক্যালোরি এবং জুল, এবং ওজনের এককও আমরা সিজিএস এবং এসআই পদ্ধতিতে জানি, যথাক্রমে গ্রাম এবং কিলোগ্রাম। তাহলে লিন তাপের একক সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ক্যালোরি প্রতি গ্রাম, অর্থাৎ 1 গ্রামের জন্য যত ক্যালোরি সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে লিন তাপের পরিমাপ। এবং এসআই পদ্ধতিতে লিন তাপের একক যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ক্যালোরির বদলে সেখানে বসবে জুল, এবং গ্রামের জায়গায় সেখানে বসবে কিলোগ্রাম, জুল পার কিলোগ্রাম। 1 কিলোগ্রাম ভরের জন্য যতটা তাপ প্রয়োজন তত জুল হচ্ছে এসআই পদ্ধতিতে লিন তাপের মান। এবার আমরা সাধারণ একটা উদাহরণ দিয়ে যদি দেখতে পাই, বাস্তব জীবনে দেখি যে এমন একটা বস্তু যার 3 ধরনের অবস্থা দেখা যায়। সবথেকে সাধারণ উদাহরণ বলতে বোঝে আমরা জল। এই জল এমন একটা পদার্থ যেটা আমরা বাস্তবে খুব সহজে ব্যবহার করতে পারি, খুব সহজে পেতে পারি, এবং এর 3 ধরনের অবস্থায় দেখা যায়। জল জল সাধারণ অবস্থায় তরল, এর বাকি দুটো অবস্থা কঠিন এবং গ্যাসীয়। জল থেকে আমরা যদি তরল থেকে কঠিনে যেতে চাই তাহলে জলের কঠিন রূপ হচ্ছে বরফ, এবং জল থেকে যদি আমরা এর গ্যাসীয় রূপে যেতে চাই তাহলে এর গ্যাসীয় রূপ হচ্ছে জলীয় বাষ্প। তাহলে জল তরল অবস্থা, তার থেকে আমরা কঠিন অর্থাৎ বরফ এবং গ্যাসীয় অর্থাৎ জলীয় বাষ্পে যেতে পারি। আমরা যদি সাধারণ উদাহরণ হিসেবে বলতে পারি যে একটা তরল পদার্থ, সেখান থেকে আমরা কঠিন এবং গ্যাসীয় 2 ধরনের অবস্থায় যেতে চাই। তাহলে কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন যেতে গেলে যেই অবস্থার পরিবর্তনের জন্য যেই তাপের প্রয়োজন তাকেই বলছি লিন তাপ, এবং তরল থেকে গ্যাসীয় বা গ্যাসীয় থেকে তরল শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে লিন তাপের প্রয়োজন তাকেই বলি লিন তাপ। এবার এই লিন তাপকে আমরা মোট 4 ভাগে ভাগ করতে পারি, কারণ অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেমন জল থেকে বরফ অর্থাৎ তরল থেকে কঠিন হতে পারে তাপ ছেড়ে, একই রকম তাপ গ্রহণ করে বরফ থেকে জল বা কঠিন থেকে তরলও হতে পারে। তাহলে তরল থেকে কঠিন বা কঠিন থেকে তরল 2 ধরনের পরিবর্তনই সম্ভব। তাহলে এই 2 ধরনের পরিবর্তন অর্থাৎ 2 ধরনের অবস্থার পরিবর্তন ঘটছে। এই 2 ধরনের অবস্থার পরিবর্তনের জন্য 2 ধরনের লিন তাপের অস্তিত্ব পাওয়া যায়। একই রকমভাবে তরল থেকে গ্যাসীয় আবার গ্যাসীয় থেকে তরল 2 ধরনের অবস্থার পরিবর্তনই সম্ভব। তাহলে এখানে 2 ধরনের লিন তাপ পাওয়া যায়। যদিও আমরা যে দুটো লিন তাপের কথা বললাম, একটা হচ্ছে কঠিন থেকে তরলের রূপান্তর বা তরল থেকে কঠিনের রূপান্তর, দুটো ক্ষেত্রেই একই অবস্থার মাঝখানের রূপান্তর ঘটছে। সেই ক্ষেত্রে লিন তাপের পরিমাপ হয়তো সমান, কিন্তু তাদের নাম আলাদা আলাদাভাবে আমরা ভাগ করতে পারি। যেমন লিন তাপের শ্রেণীবিভাগ যদি আমরা করি তাহলে পাবো এইভাবে। লিন তাপকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটাকে বলা হয় গলনের লিন তাপ, দ্বিতীয় যেটা হয় কঠিনীভবনের লিন তাপ, তৃতীয় যেটা হচ্ছে ঘনীভবনের লিন তাপ।
আর চতুর্থ যেটা হচ্ছে বাষ্পায়নের লিনতাপ। তাহলে 4 ধরনের লিনতাপের মধ্যে আমরা পেলাম, প্রথমটা হচ্ছে গলনের লিনতাপ, দ্বিতীয়টা হচ্ছে কঠিনীভবনের লিনতাপ, তারপরটা হচ্ছে ঘনীভবনের লিনতাপ এবং শেষেরটা হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ। এবার এই 4 ধরনের লিনতাপকে প্রথমে আমরা তাদের সংজ্ঞা দ্বারা পরিচয় নিব। প্রথমেই আমরা পাচ্ছি গলনের লিনতাপ। গলন, এই কথাটা শুনলে আমরা বুঝতে পারি যে কোনো বস্তুর গলে যাওয়া। গলে যাওয়া মানে আমরা জানি পদার্থের 3 ধরনের অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। তো গলন কথাটা একমাত্র যথাযথ বসানো যেতে পারে আপাত দৃষ্টিতে কঠিন থেকে তরল। তাহলে সেই ক্ষেত্রে যে লিনতাপটা প্রয়োজন তাকেই বলি গলনের লিনতাপ। সংজ্ঞাটা কিভাবে পাবো? এইখানে একটা কথা আমাদের প্রথমেই উল্লেখ করতে হবে, প্রমাণ চাপে, অর্থাৎ আমি যেই চাপ নিয়ে কাজ করব বা পরিবেশে কাজ করছি সেই পরিবেশের চাপ প্রথমে যা ছিল পুরো পরীক্ষার দরুন সেই চাপটা একই থাকবে এবং সেটাকে প্রমাণ হিসাবে ধরতে হবে। কারণ আমরা এনটিপি কথাই জানি যে 1 অ্যাটমসফিয়ারিক চাপ বা 1 বায়ুমণ্ডলীয় চাপকে প্রমাণ চাপ বলি। তাহলে সেই চাপে আমাদের এদের গণনা করতে হবে বা এদের মান আমাদের দেখতে হবে। তো আমরা গলনের লিনতাপে বলতে পারি প্রমাণ চাপে। তারপর আমরা জানি লিনতাপের ক্ষেত্রে অবশ্যই ভরের কথা উল্লেখ থাকবে এবং সেটি থাকবে একক। তাহলে প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের, পদার্থটার কি ঘটছে, এখানে দেওয়া আছে গলনের লিনতাপ, অর্থাৎ গলন ঘটছে, গলছে। তাহলে আমরা বলবো প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের গলনের জন্য প্রয়োজনীয় তাপ বা গলনের জন্য প্রয়োজনীয় উষ্ণতা গলনের জন্য প্রয়োজনীয় উষ্ণতা, এটাকে কি করতে হবে? আমরা গলনের লিনতাপের ক্ষেত্রে পেয়েছিলাম উষ্ণতার পরিবর্তন হবে না, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায়। তাহলে একক ভরের কোনো পদার্থের গলনের জন্য প্রয়োজনীয় উষ্ণতা, এই উষ্ণতাকে কি করতে হবে? স্থির করতে হবে, অর্থাৎ পরিবর্তন না করে, পরিবর্তন করলাম না, উষ্ণতা স্থির করে দিলাম। এবার কি করতে হবে? গলনের জন্য প্রয়োজনীয় উষ্ণতা পরিবর্তন না করে কি করতে হবে? অবস্থার পরিবর্তন করতে হবে। কি থেকে কি গলন করছি, অর্থাৎ কঠিন থেকে তরলে যাচ্ছি। তাহলে উষ্ণতার পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপকে গলনের লিনতাপ বলে। যেই তাপটা আমাদের দরকার উষ্ণতা স্থির রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য, তাকেই বলছে গলনের লিনতাপ। অবশ্যই গলনের লিনতাপে এখানে আমরা বলেছি অবস্থার পরিবর্তনের জন্য, তো আমি এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি কঠিন থেকে তরল। অবস্থার পরিবর্তনটা হবে কঠিন থেকে তরল, এটার জন্য প্রয়োজনীয় তাপকে বলছি গলনের লিনতাপ। এবার প্রত্যেকটা বস্তুর 3 ধরনের অবস্থা নাও থাকতে পারে। সাধারণভাবে আমরা ধরতে পারি ব্যতিক্রম ছাড়া সমস্ত বস্তুরই 3 ধরনের অবস্থা থাকবে, ব্যতিক্রম বাদ দিয়ে।
যেমন একটা উদাহরণ এখানে বললাম জল, এছাড়া আরও অনেক উদাহরণ আছে, বাস্তব জীবনে অনেক কিছু দেখতে পাই। সেই সব উদাহরণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কঠিনীভবন বা গলন দুজনের ক্ষেত্রে যে লিনতাপ প্রয়োজন, সেই দুটো যেহেতু একই অবস্থার মাঝখানের রূপান্তর, তাদের ক্ষেত্রে লিনতাপের পরিমাণও সমান। সেই লিনতাপের মানটা কি? সিজিএস এবং এসআই পদ্ধতি, দুই পদ্ধতিতে আমাদের লিনতাপের পরিমাপ করা যেতে পারে। সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক দেখলাম ক্যালোরি পার গ্রাম, এসআই পদ্ধতিতে তার পরিমাপ দেখলাম জুল পার কিলোগ্রাম। সিজিএস পদ্ধতিতে কঠিনীভবন বা গলনের জন্য প্রয়োজনীয় লিনতাপের মান 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য, অবস্থার পরিবর্তন অবশ্যই কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিনের অবস্থার পরিবর্তনের জন্য যে প্রয়োজনীয় লিনতাপ সেটা হচ্ছে 80 ক্যালোরি প্রতি গ্রাম। একই রকম এসআই পদ্ধতিতে এই লিনতাপের মান 2.36 ইন্টু 10⁵ জুল পার কিলোগ্রাম। এসআই পদ্ধতিতে 1 কিলোগ্রাম কোনো বস্তুর উষ্ণতা, সাধারণত জলের ক্ষেত্রে বলতে পারি 1 কিলোগ্রাম জলের উষ্ণতা, জলের শুধুমাত্র অবস্থার পরিবর্তন করার জন্য উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন হওয়ার জন্য যে লিনতাপের প্রয়োজন সেটা হচ্ছে 2.36 ইন্টু 10⁵ জুল। এবার এই গলনের লিনতাপ এইটাকে যদি আমি একটা ছোট লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে সেটা আমার কাছে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। তো আমরা জানি বস্তুর উষ্ণতা যত বেশি বাড়ে, তাপমাত্রা যত বেশি বাড়বে, উষ্ণতা তত বেশি বাড়বে এবং তার অবস্থার পরিবর্তন তত ঘটতে থাকবে। তো আমরা দেখতে পারি যে একটা বস্তুকে যদি আমরা তাপ দিই বা তাপ বের করে নিই, যদি বস্তুটাকে তাপ দিই তাহলে কি হবে? তার আয়তন পরিবর্তন হচ্ছে। আয়তন পরিবর্তন হচ্ছে মানে যদি জলকে তাপ দিই তাহলে সেটা বাষ্প হবে, আবার বরফকে যদি তাপ দিই তাহলে সেটা জল হবে। তা আমরা এখানে প্রথমেই পড়েছি গলন। গলন বলতে কঠিন থেকে তরল, তাহলে কঠিন থেকে তরল যখন হচ্ছে তখন তাপ বাড়ছে। তাপ বাড়ে কিভাবে? প্রথম থেকে তাপ আমরা যতটা দিব, যত সময় যাবে তত তাপের পরিমাণ তত বাড়বে। তাহলে প্রথমে আমরা তাপ প্রয়োগ করছি। তাপ প্রয়োগ করার ফলে কি হবে? যত সময় যাবে তাপের পরিমাণটা তত, তাপমাত্রা তত বাড়বে। তাহলে আমি এখানে যে লেখচিত্রটা আঁকবো সেটা হচ্ছে সময়ের সাথে তাপমাত্রার, সময় এক্স অক্ষে, তাপমাত্রা ওয়াই অক্ষে। কোনো একটা বস্তুর যত তাপ দেওয়া শুরু করা হলো, সময় যত বাড়ছে সেই বস্তুটার তাপমাত্রা তত বাড়ছে। আস্তে আস্তে বাড়তে বাড়তে এক সময় গিয়ে দেখা যাবে বস্তুটার মধ্যে তাপমাত্রা আর বাড়ছে না, কিন্তু বস্তুটার মধ্যে অবস্থার পরিবর্তন ঘটছে। যে অবস্থার পরিবর্তনটা ঘটছে সেটাই হচ্ছে আমাদের এইখানে দেখানোর বিষয়, সেটা হচ্ছে গলন। সেই গলনের গলন ঘটছে সেই জিনিসটা আমরা দেখাবো কিভাবে। একটা বস্তু মানে আমি একটা বরফের টুকরো সাধারণ অবস্থায় রেখে দিলাম। বরফের টুকরোর বা যে কোনো বস্তুর একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, সেটা নিজস্ব তাপমাত্রা। বরফের অবশ্যই মাইনাসে থাকে। বরফ বাদ দিয়ে যে কোনো পদার্থকে যদি আমি, কঠিন পদার্থকে যদি আমি পরিবেশে রেখে দিই তাহলে তার সাধারণ তাপমাত্রা হচ্ছে পরিবেশের তাপমাত্রা, সেটা অবশ্যই 0 থেকে বেশি। তাহলে একটা বস্তুর তাপমাত্রা পৃথিবীতে রাখা আছে যে কোনো জায়গায়, তার তাপমাত্রা হচ্ছে 0 থেকে বেশি। তাহলে আমাদের প্রাথমিক তাপমাত্রা হবে 0 থেকে একটু বেশি, এখান থেকে শুরু করব। এবার এই বস্তুটার মধ্যে তাপ দিচ্ছি, যত সময় বাড়ছে তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। কত দূর বাড়বে? তত দূর বাড়বে যত দূরে না এই বস্তুটি যদি কঠিন অবস্থায় থাকে তাহলে সেটি তরল অবস্থায় রূপান্তরিত হতে শুরু করবে। যত তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করব এই সময়টুকু, যতক্ষণ না তার অবস্থার পরিবর্তন পুরোপুরি ঘটছে ততক্ষণ তার তাপমাত্রা স্থির হয়ে যাবে। যেই সেটা পুরোপুরিভাবে রূপান্তরিত হয়ে যাবে অন্য অবস্থায়, তার তাপমাত্রা যদি আমি চাই তাপ যত বেশি দিব তার তাপমাত্রা আবার আস্তে আস্তে বাড়তে শুরু করবে। অর্থাৎ প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে,
যেই তাপমাত্রা পেতে গেলে আমাদের কিছু সময় অতিবাহিত করতে হয়, অবশ্যই কিছু সময় যাবে, এবং সেই তাপমাত্রায় গিয়ে বস্তুটার তাপমাত্রা কিছুক্ষণ স্থির হয়ে যাবে এবং সেই সময়টুকুটায় সে বস্তুটার মধ্যে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর ঘটবে। আমি ধরে নিলাম যে বস্তুটা আমি এখানে নিয়েছি সেই বস্তুটা সর্বাধিক তাপমাত্রা এই জায়গায় দেওয়া আছে, মানে অবস্থার পরিবর্তনের সর্বাধিক তাপমাত্রা এখানে দেওয়া আছে, এবং বস্তুটার প্রাথমিক তাপমাত্রা হচ্ছে এই জায়গায় দেওয়া আছে। বস্তুটি হচ্ছে কঠিন। আমি বস্তুটার মধ্যে তাপ দেওয়া শুরু করলাম, মানে সময় শুরু হলো। সময় শুরু হবার সাথে সাথে তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়লো। তাপমাত্রা বাড়ার পর দেখা যাবে বস্তুটার তাপমাত্রা সর্বোচ্চ পৌঁছে গেছে এই সময়ের মাঝখানে। এবার এই সময় থেকে কিছু সময় পর্যন্ত এই বস্তুটার মধ্যে তাপমাত্রা নির্দিষ্ট থাকবে। এই সময় অবধি তাপমাত্রা নির্দিষ্ট আছে। এরপর যদি সময় আরও বেশি সময় ধরে তাপ দিই তাহলে দেখা যাবে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। এবার কি লক্ষ্য করা যাবে যে প্রথমে যে তাপ বস্তুটা নিয়েছিলাম সেটি যদি কঠিন বস্তু হয় তাহলে নির্দিষ্ট সময় অন্তর যখন তার তাপমাত্রা সর্বাধিক হয়ে গেছে, সেই সর্বাধিক তাপমাত্রা হওয়ার পর যে তাপমাত্রা স্থির হয়ে গেছে সেই সময়টুকুতে বস্তুটির দুই ধরনের অবস্থায় বর্তমান আছে, একটি হচ্ছে কঠিন আর একটি হচ্ছে তরল। এবার কঠিন এবং তরল দু ধরনের অবস্থা একসাথে বর্তমান, তার মানে হচ্ছে বস্তুটির মধ্যে রূপান্তর ঘটছে, অবস্থার পরিবর্তন ঘটছে। এই সময় তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না। অবস্থার পরিবর্তনের জন্য যেই তাপ লেগেছে সেটা হচ্ছে লীন তাপ। এই সময় আমাদের লীন তাপ বর্তমান। এবার আমি আরও সময় ধরে তাপ দিচ্ছি, তার ফলে দেখা যাবে বস্তুটা সম্পূর্ণরূপে কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়ে গেছে এবং তার তাপমাত্রা আস্তে আস্তে আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। তাহলে যেইটুকু সময় আমাদের তাপমাত্রা স্থির ছিল সেইটুকু সময় অবস্থার পরিবর্তন ঘটেছে, আর এইটুকু সময়কে আমরা লীন তাপ পরিমাপের জন্য বেছে নিব। যেহেতু এখানে কঠিন থেকে তরল হয়েছে একে বলবো গলনের লীন তাপ। দ্বিতীয় যেই লীন তাপের কথা আমরা বলেছিলাম সেটা ছিল কঠিনীভবনের লীন তাপ। অবশ্যই এক্ষেত্রেও আমাদের প্রথম যেটা উল্লেখ করেছিলাম যে প্রমাণ চাপে, এখানেও সেটা উল্লেখ করতে হবে। এবার আমাদের দেখতে হবে কঠিনীভবনের লীন তাপ। কঠিনীভবন বলতে আমাদের মাথায় হঠাৎ করে চলে আসে কঠিন হওয়া। কঠিন হওয়া অর্থাৎ পদার্থের তিন ধরনের অবস্থা। আমি এখানে প্রথম দু ধরনের অবস্থার কথা উল্লেখ করেছি আগের ক্ষেত্রে। এই ক্ষেত্রেও আগের দু ধরনের অবস্থার কথাই উল্লেখ হবে, কিন্তু এটা বিপরীত পদ্ধতি। অর্থাৎ আমি আগের ক্ষেত্রে ধরেছিলাম গলন অর্থাৎ কঠিন থেকে তরল, এক্ষেত্রে কঠিনীভবন অর্থাৎ তরল থেকে কঠিন হওয়া। এই ক্ষেত্রেও গলনের লীন তাপের ক্ষেত্রে যেটা মান, কঠিনীভবনের লীন তাপের ক্ষেত্রেও মান একই থাকবে, শুধুমাত্র তাদের সংজ্ঞাটা পরিবর্তন হয়ে যাবে। কি বলা আছে সংজ্ঞায়? যে প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের, এখানে কি করতে হবে? কঠিনীভবন অর্থাৎ কঠিন হতে হবে, তরল থেকে কঠিন। তাহলে কঠিনীভবনকে বলা হয় তার হিমাঙ্কের উষ্ণতা, অর্থাৎ হিমকরণ, তরল থেকে কঠিন হিমকরণের উষ্ণতা। তাহলে বলতে পারি প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের হিমাঙ্কের উষ্ণতা একক ভরের কোনো পদার্থের হিমাঙ্কের উষ্ণতা, এই উষ্ণতায় কি করব? ধ্রুবক করব, স্থির রাখবো। তাহলে হিমাঙ্কের উষ্ণতা পরিবর্তন না করে, হিমাঙ্কের উষ্ণতা স্থির করলাম অর্থাৎ হিমাঙ্কের উষ্ণতা পরিবর্তন না করে শুধুমাত্র
অবস্থার পরিবর্তন যদি আমি ভালোভাবে উল্লেখ করে দিই, এক্ষেত্রে অবস্থার পরিবর্তন হচ্ছে তরল থেকে কঠিন, তাহলে সেটাই লিখি শুধুমাত্র তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরের জন্য প্রয়োজনীয় তাপকে কঠিনীভবনের লিনতাপ বলে। কি বললাম? প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের চাপটা হবে প্রমাণ এবং পদার্থের ভরটা হবে একক। হিমাঙ্কের উষ্ণতা পরিবর্তন না করে, হিমাঙ্কের উষ্ণতা যদি সাধারণভাবে বলি, জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমে বরফে পরিণত হয়, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে জলের হিমাঙ্ক। যে উষ্ণতায় কঠিন তরল থেকে কঠিনে রূপান্তরিত হচ্ছে সেটা হচ্ছে হিমাঙ্ক, অর্থাৎ জলের ক্ষেত্রে জল থেকে বরফ হচ্ছে সেটা হচ্ছে তার হিমাঙ্ক। সেই হিমাঙ্কের উষ্ণতা পরিবর্তন না করে সেটাকে ধ্রুবক করে দিয়ে শুধুমাত্র তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরের জন্য প্রয়োজনীয় তাপকে কঠিনীভবনের লিনতাপ বলে। এখানে বলতে হবে এই ক্ষেত্রেও কঠিনীভবনের লিনতাপের পরিমাপ সিজিএস পদ্ধতিতে 80 ক্যালোরি পার গ্রাম এবং এসআই পদ্ধতিতে 2.36 × 10⁵ জুল পার কিলোগ্রাম। এবার এটাকেও যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা আমরা যদি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি, অনেকটা একই রকম পাবো। দেখে নিই একটু। সময় এবং তাপমাত্রার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমি আগের ক্ষেত্রে দেখেছিলাম কঠিন থেকে তরল হতে গেলে তাপমাত্রা বাড়াতে হচ্ছে, এই ক্ষেত্রে উল্টোটা দেখব। কি? আমি যাচ্ছি তরল থেকে কঠিন যেতে গেলে আমাদের তাপ নিষ্কাশন বা বের করে নিতে হয়, তাপ কমাতে হয়। অর্থাৎ জল থেকে বরফ করতে গেলে অবশ্যই ঠান্ডা করতে হবে, অর্থাৎ তাপকে কমাতে হবে। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা আস্তে আস্তে কমবে। তাপমাত্রা কমবে কখন? যখন আমরা তরল থেকে কঠিনের দিকে যাব। যে অবস্থায় দুজনের মধ্যে রূপান্তর ঘটবে সে অবস্থায় তাদের মাঝখানের তাপমাত্রা ধ্রুবক থাকবে এবং যখনই সেটি তরল থেকে কঠিনে রূপান্তরিত হয়ে গেল তখন তার তাপমাত্রা আরও কমে যাবে। অর্থাৎ আগেকার চিত্রের তুলনায় এটা হবে অনেকটা একই, শুধুমাত্র আগেরটা ছিল উষ্ণতার বৃদ্ধি, এটা হচ্ছে উষ্ণতার হ্রাস। অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রা আমি ধরে নিলাম প্রাথমিক তাপমাত্রা এরকম এই জায়গায় তরল, তার আস্তে আস্তে তাপমাত্রা হ্রাস করা হলো। তার তাপমাত্রা হ্রাস করতে করতে একসময় গিয়ে দেখা গেল তার তাপমাত্রা সর্বনিম্ন হলো এই অবস্থায়। এই সময়টা দেখে নিলাম। কিছু সময় ধরে তার তাপমাত্রা ধ্রুবক থাকলো, এরপর তার তাপমাত্রা আবার কমতে শুরু করলো। তাহলে প্রথম অবস্থায় বস্তুটা ছিল তরল, মাঝখানের সময় সে ছিল তরল এবং কঠিন, এবং শেষের অবস্থায় যেটি তাপমাত্রা আবার কমছে সেটা হচ্ছে কঠিন। আচ্ছা, তাহলে দুই ধরনের লিনতাপের এখানে আমরা উল্লেখ করে দিলাম। তৃতীয় লিনতাপ যেটা ছিল বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কি? আমরা এখানে প্রথম দুটোতে পেলাম কঠিনীভবন এবং গলন, অর্থাৎ তরল থেকে কঠিন এবং কঠিন থেকে তরল। বাষ্পীভবন আমরা প্রথমেই দেখেছি জলের 3 রকম অবস্থা, বরফ, জল, জলীয় বাষ্প। লাস্টেরটা অবশ্যই জলীয় বাষ্প ছিল। তাহলে জলীয় বাষ্প কথার মধ্যেও একটা বাষ্প আছে, তাহলে এখানেও আমরা পাচ্ছি বাষ্পীভবনের লিনতাপ। বাষ্পীভবনের লিনতাপ, সেখানেও একটা বাষ্প কথাটা উল্লেখ আছে। তাহলে বাষ্প কখন হচ্ছে? যখন সেটি জল থেকে গ্যাসীয় পদার্থ হচ্ছে বা জলীয় বাষ্প হচ্ছে, বা সাধারণ কথায় বলতে পারি তরল থেকে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হচ্ছে। তাহলে তরল থেকে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হওয়ার
জন্য যে লিন তাপের প্রয়োজন তাকে আমরা বলবো বাষ্পীভবনের লিন তাপ। সেখানে অবশ্যই প্রমাণ চাপ উল্লেখ থাকবে, একক ভরের কোনো পদার্থের এটা উল্লেখ থাকবে, উষ্ণতা পরিবর্তন না করে কোন জায়গার উষ্ণতা, আমরা জলকে ফুটিয়ে বাষ্প করি, তাহলে জল যে তাপমাত্রায় ফুটে তাকে সেই উষ্ণতাকে বলা হয় স্ফুটনাঙ্ক। তাহলে সেই স্ফুটনাঙ্ক বা তাপমাত্রাকে স্থির করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের স্ফুটনাঙ্কের উষ্ণতা, স্ফুটনাঙ্ক অর্থাৎ যে তাপমাত্রায় জল ফুটতে শুরু করেছে সেই স্ফুটনাঙ্কের উষ্ণতা পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করছি। কোথা থেকে কোথায়? বাষ্পীভবন অর্থাৎ তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা। তো এখানে আছে শুধুমাত্র তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থার রূপান্তরের জন্য প্রয়োজনীয় তাপকে বাষ্পীভবনের লিন তাপ বলে। শুধু আমি চেঞ্জ করলাম কি, বাকি কথা একই, প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের উষ্ণতাটা চেঞ্জ করলাম। উষ্ণতাটা ছিল আগের ক্ষেত্রে হিমাঙ্কের, এক্ষেত্রে হলো স্ফুটনাঙ্কের, যেহেতু স্ফুটন ঘটছে। স্ফুটনাঙ্কের উষ্ণতা পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন, কী অবস্থা? তরল থেকে ছিল কঠিন, এখন হচ্ছে তরল থেকে গ্যাসীয়। তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরের জন্য প্রয়োজনীয় তাপকে বাষ্পীভবনের লিন তাপ বলে। এবার বাষ্পীভবনের লিন তাপ কাকে বলে পেয়ে গেছি, এর মান। কঠিনীভবনের লিন তাপ ছিল 80 ক্যালোরি পার গ্রাম বা 2.36 × 10⁵ জুল পার কিলোগ্রাম। কিন্তু বাষ্পীভবনের ক্ষেত্রে লিন তাপ আগের থেকে প্রয়োজনীয় তাপের থেকে বেশি। কত? বাষ্পীভবনের জন্য যেই লিন তাপের প্রয়োজন সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে 537 ক্যালোরি পার গ্রাম। 1 গ্রামের জন্য লিন তাপের প্রয়োজন 537 ক্যালোরি, আগের থেকে অনেকটাই বেশি। আগে ছিল 80, এখন হচ্ছে 537। এবং এসআই পদ্ধতিতে সেটা মান হচ্ছে 22.68 × 10⁵ জুল পার কিলোগ্রাম। অর্থাৎ আগে ছিল 2.36, এখন হচ্ছে 22.68। মানটা অনেকটাই বেড়ে গেছে। অর্থাৎ কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন এই অবস্থার পরিবর্তনের জন্য যেই লিন তাপটা প্রয়োজন সেটা তুলনামূলক অনেক কম। অর্থাৎ এর রূপান্তরটা খুব তাড়াতাড়ি আমরা বা বাস্তবে খুব সহজেই করতে পারি। কিন্তু বাষ্পীভবনের যে লিন তাপ আমরা পেলাম সেটা হচ্ছে আগের তুলনায় অনেকটাই বেশি। ওখানে ছিল 80, এখানে হচ্ছে 537, প্রায় 7 গুণ। তো 7 গুণ লিন তাপ বেশি, 7 গুণ লিন তাপ দরকার। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি লিন তাপটা খুব বেশি দরকার হচ্ছে। তাহলে এই ঘটনাটা ঘটানোর জন্য আমাদের অনেক সময় ধরে তাপ দিতে হবে, তারপরেই এই লিন তাপ গ্রহণ করে অবস্থার পরিবর্তন ঘটবে। একই রকমভাবে গ্রাফিক্যালভাবে আমরা যদি করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 ধরনের পাচ্ছি। এই 2 ধরনকে আমরা বাকি 2 ধরন দিয়ে প্রকাশ করতে পারবো। আমার এখানে হচ্ছে তরল থেকে গ্যাসীয়। তরল থেকে গ্যাসীয় কখন হবে? তাপ দিলে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে একসময় কী হবে? তাপমাত্রা স্থির হয়ে যাবে। সেই সময় অবস্থার পরিবর্তন ঘটবে, তারপর সেটা পুরোপুরিভাবে গ্যাসীয়তে রূপান্তরিত হয়ে যাবে। এই লেখচিত্রটাই আমরা বাষ্পীভবনের ক্ষেত্রেও প্রকাশ করতে পারি। শুধুমাত্র কঠিনের জায়গায় তরল, কঠিন প্লাস তরলের জায়গায় তরল প্লাস গ্যাসীয়, আর এইখানে গ্যাসীয়। এই কথাটা শুধু চেঞ্জ করলেই কঠিনীভবনের লিন তাপ, গলনের লিন তাপ এবং বাষ্পীভবনের লিন তাপের যেই চিত্র আমরা দুটো পাবো একই পাবো লেখচিত্রের মধ্যে। এরপর যেটা আমাদের শেষ লিন তাপ সেটা হচ্ছে ঘনীভবনের লিন তাপ। ঘনীভবন মানে ঘন হওয়া। ঘনীভবন অ্যাপ্রোপ্রিয়েটভাবে সেট হবে তখনই যদি সেটা গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় আসে, তাহলে অবশ্যই অবস্থার পরিবর্তন ঘটছে গ্যাসীয় থেকে তরল। তাহলে এই ক্ষেত্রেও প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের
উষ্ণতা পরিবর্তন না করে, শুধুমাত্র উষ্ণতার কথা বললেই হবে, উষ্ণতা পরিবর্তন না করে শুধুমাত্র কোন অবস্থা থেকে কোন অবস্থা, ঘনীভবন ঘন করছি, অর্থাৎ গ্যাসীয় থেকে তরল। গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থা রূপান্তরের জন্য প্রয়োজনীয় তাপকে ঘনীভবনের লীন তাপ বলে। শুধুমাত্র পরিবর্তন করলাম, আগে ছিল তরল থেকে গ্যাসীয়, এখন হলো গ্যাসীয় থেকে তরল, বাকি নাম ছিল ওক্ষেত্রে বাষ্পীভবন, এক্ষেত্রে ঘনীভবন, মান সবই একই। আগের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে মান ছিল 537 ক্যালোরি পার গ্রাম এবং এসআই পদ্ধতিতে 22.68 × 10⁵ জুল পার কিলোগ্রাম। এই ক্ষেত্রেও সিজিএস এবং এসআই পদ্ধতিতে মানগুলো একই। এবার যদি একে লেখচিত্রে প্রকাশ করি তাহলে দেখতে পাচ্ছি আরেকটা লেখচিত্র আমাদের এখানে বাকি পড়ে আছে, যেটা ছিল আমাদের কঠিনীভবনের লীন তাপ, অর্থাৎ তাপ নিষ্কাশন করতে হচ্ছে অবস্থার পরিবর্তনের জন্য। তো এই ক্ষেত্রেও আমরা দেখতে পারি গ্যাসীয় থেকে তরল অবস্থার পরিবর্তন করছে, সেক্ষেত্রেও তাপ নিষ্কাশন করতে হয়, অর্থাৎ তাপমাত্রা কমে। এই ক্ষেত্রেও আমি আগের কঠিনীভবনের জন্য যেই লেখচিত্র প্রকাশ করেছিলাম সেইখানে শুধু নামগুলো পরিবর্তন করলেই ঘনীভবনের লীন তাপ প্রকাশ পেয়ে যাবে। যেমন আমরা এখানে গ্যাসীয় থেকে তরলে যাচ্ছি, তাহলে প্রথমে থাকবে গ্যাসীয়, তরলের জায়গায় প্রথমে লিখব গ্যাসীয়, তারপর হবে গ্যাসীয় তার সাথে তরল, এখানে লিখেছিলাম তরল প্লাস কঠিন, এখানে লিখবো আমরা এখন গ্যাসীয় প্লাস তরল। আর লাস্ট স্টেপে আমাদের আগের ক্ষেত্রে টোটালটা রূপান্তরিত হয়েছিল কঠিনে, এক্ষেত্রে টোটালটা রূপান্তরিত হবে তরলে, তাহলে আমি কঠিনের জায়গায় তরল লিখলেই কঠিনীভবনের লীন তাপের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা আছে সেটাকে আমরা ঘনীভবনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে প্রকাশ করতে পারবো। শুধুমাত্র নামগুলো পরিবর্তন করব, বাকি লেখচিত্রটা একই রকম হবে। এবার এখান থেকে আমরা যদি একটা সমাধান করি বা গাণিতিক সমস্যার সমাধান করি, তা আমরা আগের দিন দেখেছি কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ যেই সূত্র দ্বারা প্রকাশ করে থাকি সেটা হচ্ছে Q = mST, যেখানে m হচ্ছে তার ভর, s হচ্ছে তার আপেক্ষিক তাপ এবং t হচ্ছে তার উষ্ণতার পরিবর্তন। আজকে যেটা আমরা জানতে পারলাম, কোনো বস্তুর লীন তাপ প্রকাশ করব m × L দিয়ে, অর্থাৎ তার ভর এবং তার লীন তাপ অবস্থার পরিবর্তন যেটা ঘটছে সেই অবস্থার পরিবর্তনের জন্য যে লীন তাপ আছে সেই লীন তাপের গুণফল। তা আমার কাছে একটা ছোট্ট গাণিতিক উদাহরণ আছে, শুধু সেটা করে নিই তারপর এগিয়ে যাব। বলা আছে -10°C উষ্ণতায় 1 গ্রাম বরফকে 100°C উষ্ণতার স্টিমে পরিণত করতে কত তাপ দিতে হবে। বলা আছে -10°C উষ্ণতার 1 গ্রাম বরফ, বরফ তার ওজন 1 গ্রাম, তার উষ্ণতা ছিল -10°C, একে 100°C উষ্ণতার স্টিমে পরিণত করতে হবে, মানে জলীয় বাষ্পে নিয়ে যেতে হবে। স্টিমে পরিণত করতে কত তাপ দিতে হবে, একে তাপ দিতে হবে এবং সেটাকে নিয়ে যেতে হবে স্টিমে, জলীয় বাষ্পে। এবার আমাকে একটা জিনিস জানতে হবে, প্রথমে বস্তুটার অবস্থা ছিল বরফ, বরফ গলবে, অবস্থার পরিবর্তন ঘটবে, গলে সেটা সম্পূর্ণরূপে পরিণত হবে তরলে, জলে। সেই জলকে আরও তাপ দিতে হবে, সেই জল তার যখন স্ফুটনাঙ্কে পৌঁছাবে 100°C, তারপর সেটা স্টিমে পরিণত হবে, সেখানেও একটা অবস্থার পরিবর্তন ঘটবে। অর্থাৎ এক্ষেত্রে দু ধরনের অবস্থার, দু জায়গায় অবস্থার পরিবর্তন ঘটছে। তো সবার আগে যে অবস্থা সেটা হচ্ছে বরফ। তাহলে আমাদের যেটা আগে জানতে হবে, বরফ যেহেতু -10°C আছে, সেটা গলতে শুরু করবে 0°C আসার পর। তো 0°C আসার আগে বরফ শুধুমাত্র তাপ গ্রহণ করবে এবং সেই তাপ গ্রহণ কতটা করছে সেটা জানার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে Q = mST। আমাদের যেটা জানতে হয়
যে যেহেতু বরফ বলেছে, আমরা জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান ধরেছিলাম 1, বরফের ক্ষেত্রে এই আপেক্ষিক তাপের মান যেটা হবে সেটা হচ্ছে 0.5 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে বরফে আপেক্ষিক তাপ দেওয়া আছে। এবার আমাদের যেটা করতে হবে, প্রথমে অবস্থার পরিবর্তন কোথায় কোথায় হচ্ছে দেখতে হবে। তো প্রথমে আছে আমার -10 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ। একে গলানোর জন্য বা গলনের জন্য প্রথমে আমাকে একে নিয়ে আসতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে। প্রথমে -10 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বরফ থেকে আনতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে। এরপর এইখানে ঘটবে অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন হয়ে এটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতার জল সম্পূর্ণ রূপান্তরিত হয়ে যাওয়ার পর সেটা তাপ গ্রহণ করতে শুরু করবে এবং সেটা রূপান্তরিত হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে। এবার একে পরিণত করতে হবে স্টিমে। তাহলে স্টিমে পরিণত করতে গেলে আবার অবস্থার পরিবর্তন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আবার অবস্থার পরিবর্তন হবে এবং সেটা উৎপন্ন হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার স্টিম। তাহলে দু জায়গায় অবস্থার পরিবর্তন ঘটছে আর দু জায়গায় শুধুমাত্র তাপ গ্রহণ অথবা বর্জন করা হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই গ্রহণ করা হচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে যে উষ্ণতার বা তাপের গ্রহণ করা হচ্ছে সেটা সূত্র পড়বে Q = mst। mst মানে ভর, আপেক্ষিক তাপ এবং উষ্ণতার পরিবর্তন। ভর, বরফের ভর দেওয়া আছে 1 গ্রাম, তার সাথে গুণ হচ্ছে আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ 0.5, আর তার সাথে গুণ হচ্ছে উষ্ণতার পরিবর্তন, অর্থাৎ বরফের উষ্ণতা ছিল -10, সেখান থেকে হলো 0, মানে তার উষ্ণতা 10 ডিগ্রি বাড়ানো হলো। তাহলে উষ্ণতার পরিবর্তন হচ্ছে 10। তিনটাকে গুণ করলে আমরা পাবো 10 আর 0.5কে গুণ করলে 5, 5 × 1 মানে 5 ক্যালোরি। তাহলে -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে পরিণত হতে যে তাপটা লাগলো সেটা হচ্ছে 5 ক্যালোরি। এবার বরফের রূপান্তর ঘটছে জলে, অর্থাৎ এখানে আসবে লিন তাপ। লিন তাপের সূত্র ml। এক্ষেত্রে বরফের ভর 1 গ্রাম, তার সাথে বরফের গলনের লিন তাপ আমরা আগের ক্ষেত্রে পড়েছি সেটা হচ্ছে 80 ক্যালোরি প্রতি গ্রাম, মানে 1 গ্রামের জন্য 80। তাহলে এখানে 1 গ্রামই আছে, তাহলে 80 ক্যালোরি লাগবে। তাহলে এখানকার লিন তাপ হলো 80 ক্যালোরি। এবার জল থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, অর্থাৎ শুধুমাত্র তাপের গ্রহণ, সেটা সূত্র mst। জল 1 গ্রাম বরফ থেকে 1 গ্রাম জল, তাহলে 1 গ্রাম জল অর্থাৎ ওজন হচ্ছে 1 গ্রাম। তার সাথে আপেক্ষিক তাপ S, জলের আপেক্ষিক তাপ 1, এবং তার সাথে উষ্ণতার পরিবর্তন অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন হচ্ছে 100। তাহলে এর সাথে গুণ হবে 100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 100 ক্যালোরি। আবার দেখছি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার স্টিম বা জলীয় বাষ্প, অর্থাৎ সেক্ষেত্রে আমরা অবস্থার পরিবর্তন আবার লক্ষ্য করতে পারছি। এবং এই ক্ষেত্রে অবস্থার পরিবর্তনের জন্য যেটা লিন তাপ দরকার সেটা হচ্ছে 537 ক্যালোরি। তাহলে ওজন গুণিত লিন তাপ, শুধুমাত্র অবস্থার পরিবর্তন, তাহলে ওজন গুণিত লিন তাপ। ওজন প্রত্যেক ক্ষেত্রে ছিল 1, তাহলে এই ক্ষেত্রেও 1, এবং লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি। তাহলে মোট দরকার 537 ক্যালোরি। তাহলে আমরা এখানে অনেকগুলো তাপ পেলাম, প্রথমে 5, তারপরে 80, তারপরে 100, তারপর 537। এই 4টা লিন তাপ বা 4টা তাপ যদি যোগ করে দিই তাহলে আমাদের পেয়ে যাব
যে পরিণত করতে কত তাপ দিতে হবে, কত তাপ দিতে হবে সেই তাপটা আমরা এখানে যোগ করলে পেয়ে যাব। তাহলে আমরা সেটা করছি। অতএব মোট তাপ প্রয়োজন সবথেকে বড় 537, তারপরে 100, তারপরে 80, তারপরে 5। তাহলে যোগ করলে 537 আর 100 যোগ করলে 637, 637 আর 80 যোগ করলে 717, 717 আর 5 722, যোগ করে নিই আরেকবার। 5 7 5 12, 8 3 11, 12, 2 হাতের 1, 5 6 7, 722 ক্যালোরি। এতটা তাপ প্রয়োজন -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ থেকে, 1 গ্রাম বরফ থেকে সেটাকে স্টিমে পরিণত করার জন্য। এবার লিন তাপ আমাদের এখানে এইটুকুটাই আছে। এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বাষ্প। আমরা জানি জল বাষ্পে পরিণত হয়। এবার সেটা বাদ দিয়ে যদি আমি একটা বদ্ধ পাত্রে জল রেখে দিই, সেই জলটা বদ্ধ পাত্রে অর্ধেকটা পরিপূর্ণ আছে, বাকি অংশ বায়ু দ্বারা ভর্তি, পাত্রটা বন্ধ। এবার পাত্রটাকে কিছুক্ষণ খোলা জায়গায় রেখে দেওয়া হলো, কি ঘটবে? দেখা যাবে সেই পাত্রের মধ্যে যে জলটা আছে সেই জলটা পারিপার্শ্বিক কোনো পরিবেশ থেকে তাপ সংগ্রহ অবশ্যই করবে, এবং তাপ সংগ্রহ করার পর সেই তরলের উপরিতল থেকে বাষ্পভবন বা বাষ্পায়ন ঘটতে থাকবে। বাষ্পায়ন ঘটতে থাকবে তার মানে তরলের উপরিতল থেকে জলটি ছোট ছোট বিন্দুর মতো বাষ্পে পরিণত হয়ে উপরের দিকে উঠে আসবে। পাত্রটি আছে বদ্ধ, অর্থাৎ চারদিকে বাঁধা, উপর ঢাকনাও বন্ধ। তাহলে সেই বাষ্পটা উপর দিকে যখন বেরিয়ে আসবে তখন সেটি পাত্র থেকে বেরাতে পারবে না, সেটি গিয়ে পাত্রের কোনো একটা অংশে গিয়ে ধাক্কা লাগবে। যখনই সে কোনো একটা অংশে ধাক্কা লাগবে তখন সেটা ধাক্কা লাগার পর আবার আস্তে আস্তে নিচে নেমে আসবে, এবং নিচে নেমে এসে জলতলের সংস্পর্শে এসে সেটা আবার জলে রূপান্তরিত হয়ে যাবে। এবার ওই জলকণাটা বা বাষ্পটা যখন জলে রূপান্তরিত হয়ে গেল, সেটা বাদ দিয়ে সেটার জায়গা দখল করার জন্য ওই জলের উপরিতল থেকে আবার একটা জলীয় বাষ্প উপরে উঠে এলো। এইভাবে যখন জলকণা বাষ্পে রূপান্তরিত হচ্ছে, সেটি পাত্রের দেওয়ালে ধাক্কা লেগে সেটা আবার নিচে এসে জলতলের সংস্পর্শে এসে জলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এইভাবে যখন পাত্রের অর্ধেক অংশ জল এবং অর্ধেক অংশ যখন এই জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ থাকবে, সেটাকেই বলা হয় সম্পৃক্ত বাষ্প। মানে কোনো পদার্থ বা কোনো পদার্থ সর্বাধিক যতটা বাষ্প ধারণ করতে পারে, তার ধারণ ক্ষমতা অনুযায়ী সে সর্বাধিক জলীয় বাষ্প যদি সে যতটা ধরে রাখতে পারে ততটা জলীয় বাষ্প যদি তার মধ্যে উপস্থিত থাকে, তাকে বলবে সম্পৃক্ত বাষ্প। এবার তার বিপরীত অবশ্যই আছে, তার বিপরীত হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। কি অসম্পৃক্ত বাষ্প? যে কোনো পদার্থ তার মধ্যে সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে বা জলীয় বাষ্প থাকতে পারে, যদি তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলক কম থাকে, মানে সর্বাধিকের থেকে কম থাকে, তাকে বলবে অসম্পৃক্ত বাষ্প। তাহলে আমরা একটা পাত্রে অর্ধেকটা জল আছে, অর্ধেকটা বাষ্প আছে, মানে যতটা জল থাকতে পারে ততটা জল আছে, বাকিটা বাষ্প আছে, সর্বাধিক পরিমাণে জলীয় বাষ্প আছে তার মধ্যে। সেটা যদি থাকে সর্বাধিক, তাহলে সেটাকে বলছি সম্পৃক্ত। আর যতক্ষণ না সেটা সর্বাধিক হচ্ছে ততক্ষণ সেটা হবে অসম্পৃক্ত, মানে সর্বাধিকের থেকে কিছুটা হলেও কম। এবার জলের মধ্যে জলীয় বাষ্প উপস্থিত আছে, সেই জলের মধ্যে জলীয় বাষ্পে উপস্থিত হওয়ার সাথে আরও কিছু ঘটনার রিলেশন আছে। যেমন প্রথম যে রিলেশনটা সেটা হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক বলতে বোঝায় যে কোনো একটা পরিবেশে যতটা জলীয় বাষ্প থাকার কথা ততটা জলীয় বাষ্প নেই, অর্থাৎ সেটা অসম্পৃক্ত। এবার সেই পরিবেশ যত দিন যাবে, মানে সকাল থেকে যখন বিকাল হবে, সন্ধ্যা হবে, তখন দেখতে পাবো
তার নিচের অংশ অর্থাৎ ভূপৃষ্ঠের সংলগ্ন অংশ আস্তে আস্তে তাপ বিকিরণ করছে। তাপ বিকিরণ করছে, তার ফলে কি হচ্ছে, ভূপৃষ্ঠের সংলগ্ন অংশ যখনই তাপ বিকিরণ করবে তখন সেই সংলগ্ন অংশ ধীরে ধীরে শীতল হতে শুরু করবে। কোনো পদার্থ বা কোনো বায়ু পরিবেশ যখন শীতল হচ্ছে তখন তার মধ্যে ধারণ ক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ তখন প্রথম অবস্থায় তখন যদি সেটা অসম্পৃক্ত থাকে, এখন সেটি আস্তে আস্তে ধীরে ধীরে তাপ ছাড়ার ফলে সেটি আস্তে আস্তে তার ধারণ ক্ষমতা হারাচ্ছে এবং তার মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সেটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। যে উষ্ণতায় গিয়ে দেখা যায় যে পরিবেশের বায়ু তার মধ্যে উপস্থিত শিশিরা জলীয় বাষ্পর দ্বারাই সম্পৃক্ত হয়ে গেছে, সেটাকেই বলছে শিশিরাঙ্ক। অর্থাৎ যে উষ্ণতায় কোনো বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়ে যাচ্ছে, অসম্পৃক্ত থাকা সত্ত্বেও সেটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে, সেটাকে বলছে শিশিরাঙ্ক। এবার সম্পৃক্ত আর অসম্পৃক্তর মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা জানি গ্যাসের চ্যাপ্টারে আমরা পড়েছি চার্লস এবং বয়েল, বিজ্ঞানী চার্লস এবং বয়েল দুটো সূত্র দিয়েছিল চাপ, আয়তন এবং উষ্ণতা সম্পর্কে। তো আমরা যে একটা জিনিস এখানে জানতে পারি যে সম্পৃক্ত বা অসম্পৃক্ত বাষ্পের মধ্যে অসম্পৃক্ত বাষ্প কিন্তু চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু সম্পৃক্ত বাষ্প চার্লস বা বয়েলের সূত্র মেনে চলে না। অর্থাৎ কোনো একটা পরিবেশে উপস্থিত জলীয় বাষ্প যখন অসম্পৃক্ত অবস্থায় থাকে সেটি চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলবে, কিন্তু যখনই সেটা শিশিরাঙ্কে পৌঁছে যাবে মানে সম্পৃক্ত হয়ে যাবে তখন সেটি চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলবে না। নেক্সট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আর্দ্রতা। আমরা জানি শীত আর গ্রীষ্ম দুটো মেন আমাদের দুটো ওয়েদার বা দুটো ঋতু। যে দুটো ঋতুর মধ্যে আমরা পার্থক্য কীভাবে বুঝতে পারি, যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে তাহলে বাতাসটা কেমন ভেজা ভেজা মনে হয়, কেমন স্যাঁতস্যাঁতে মনে হয়, তখন বলা হয় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে তার মানে বলা হয় সেখানকার আর্দ্রতা বেশি। এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি কম হয় তাহলে কেমন গরম গরম লাগে, তখন বলা হয় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম অর্থাৎ আর্দ্রতা কম। তো আর্দ্রতা বেশি এবং আর্দ্রতা কম কীভাবে বুঝতে পারবো, জলীয় বাষ্পের পরিমাণ বেশি বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, আর্দ্রতা বেশি থাকে, এবং গ্রীষ্মকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, আর্দ্রতা কম থাকে। এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কুয়াশা এবং শিশির দুটোর মধ্যে মিল আছে অনেকটাই। কীভাবে মিল, যে আমরা একটু আগেই পড়লাম শিশিরাঙ্ক, যে বাতাসের যে জলকণাগুলো আছে বা পুকুর নদী সমস্ত কিছুর উপরের পৃষ্ঠ থেকে জলগুলো তাপ গ্রহণ করে বিন্দু বিন্দু জলকণার মতো জলীয় বাষ্পে উপরে উঠে যায়, এবং সেই জলীয় বাষ্পগুলো পরিবেশে উপস্থিত থাকার ফলে সেটি বাতাসকে সম্পৃক্ত করতে পারে না। বাতাসে যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারবে তার থেকে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। এবার শরৎকাল এবং শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ যা থাকে সেটা দ্বারাই বায়ু সম্পৃক্ত হয়ে যায়। কারণ কি, কারণ হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন অংশ শীতল থাকে, তার ফলে সেই জায়গাটা শীতল থাকার ফলে সেইখানকার অংশটার মধ্যে বাতাসের ধারণ ক্ষমতা কমে যায়, ফলে সেই জায়গায় যেই জলীয় বাষ্প থাকে সেটা সেখান থেকে সম্পৃক্ত করে দেয়। তার ফলে কী হয়, সেই সম্পৃক্ত হওয়ার পরেও দেখা যায় উষ্ণতা আরও কমে যাচ্ছে। তখন কি হবে, সম্পৃক্ত হওয়ার পর যদি উষ্ণতা আরও কমে যায় তখন সে দেখা যাবে সেইখানকার জলকণা যে জলীয় বাষ্পগুলো আছে সেটা জলকণার আকারে বিন্দু বিন্দুভাবে জমা হতে শুরু করবে। শরৎকালে শীতকালে দেখা যায় যে ভূপৃষ্ঠের সামান্য ওপরের অংশে সেই অংশের বাতাসের উষ্ণতা এতটাই কমে যায় তার ধারণ ক্ষমতা অনেকটাই কমে যায়, তার ফলে সেটি সম্পৃক্ত হওয়ার পরও তার উষ্ণতা আরও কমলে সেখানে জলবিন্দুর মতো কিছু জলীয় বাষ্প বিন্দু বিন্দুভাবে জমা হয়, একেই বলছে শিশির। এছাড়া অন্য সময় যদি কুয়াশার কথায় আসি, যে ভূপৃষ্ঠের সংলগ্ন কিছু অংশ বাদ দিয়েও তার থেকে আরও কিছু দূর উপর পর্যন্ত যদি বাতাসের ধারণ ক্ষমতা কমে যায় অর্থাৎ শীতল হয়ে যায় তাহলে সেখানকার জলীয় বাষ্প দ্বারা সেটা সম্পৃক্ত হয়ে যায়, এবং সেই জলীয় বাষ্পগুলো জলকণাগুলো বিন্দু বিন্দু সব ধূলিকণাকে আশ্রয় করে বিন্দু বিন্দু জলকণায় পরিণত হয়ে পরিবেশে ভাসতে থাকে, একেই বলা হয় কুয়াশা। এছাড়া আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। আমরা জানি যে কোনো পদার্থকে যদি তাপ দেওয়া হয়
তাহলে সেই পদার্থের আয়তন বৃদ্ধি পায়। জলের ক্ষেত্রেও সেটা একই ঘটনা ঘটা উচিত, কিন্তু একটু আলাদা জিনিস দেখা যায়। কি? জলের ক্ষেত্রে জলের তাপমাত্রা বাড়ানো হচ্ছে, জলের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি অবধি যখন বাড়ানো হবে তখন দেখব জলের তাপমাত্রা বাড়লেও তার আয়তন ধীরে ধীরে কমতে থাকে, সংকুচিত হতে থাকে। ঘটনাটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি দেখা যায়, কারণ তার থেকেও যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে সেই ক্ষেত্রে আবার জলের আয়তন বৃদ্ধি পেতে শুরু করে। শুধুমাত্র ঘটনাটা ঘটবে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মাঝখানে, সেখানে জলের আয়তন সংকুচিত হয়, তার ফলে জলের ঘনত্ব বৃদ্ধি পায়। 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি 0 ডিগ্রি থেকে মাইনাসের দিকে গেলেও জলের আয়তন সংকুচিত হবে। শুধুমাত্র ব্যতিক্রম ঘটনা দেখা যায় 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মাঝখানে। এই ঘটনাটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। জলের আয়তন সংকুচিত হবে এবং জলের ঘনত্ব বৃদ্ধি পাবে, একে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। একে কাজে লাগিয়ে আমাদের সুবিধা কি হয়? শীত প্রধান দেশে জলজ প্রাণীরা জলের নিচে বেঁচে থাকতে পারে। জলের ঘনত্ব যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছে যায় তখন তার ঘনত্ব হয়ে যায় সর্বাধিক, অর্থাৎ সেটি সবথেকে ভারী। যখনই সেটি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছে যায় সেই অংশের জল সবসময় নিচে এসে জমা হয়ে যায় এবং তার উপরের অংশের জলগুলো ক্রমাগত শীতল হতে হতে বরফ হয়ে যায়। কিন্তু নিচে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল সেটি জল থেকে যায় এবং সেই অংশে কোনো বিভিন্ন শীত প্রধান দেশে বিভিন্ন জলজ প্রাণীরা সেই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে জল স্তর আছে সেই স্তরে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। আমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের সিলেবাস আপাতত এখানেই সমাপ্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।